নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, মাত্র 5টা দিনে এই শহর কলকাতা যেন একেবারেই বদলে গেল। 13ই মে তিনজলায় আগুন, দুজনের মৃত্যু। 14ই মে বুলডোজার, কোনো নোটিশ নেই, কোনো সময় নেই, ডাইরেক্ট ভাঙো। 16ই মে কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে বলল থেমে যাও। 17ই মে পার্ক সার্কাসে 7 পয়েন্ট, হাজার হাজার মানুষ রাস্তায়, পাথর ছোঁড়া, পুলিশের লাঠিচার্জ, কেন্দ্রীয় বাহিনীর বাস ভাঙচুর, রক্ত পড়ল। এই 5টা দিনের ঘটনাগুলো কিন্তু আলাদা নয়, এগুলো একটা শৃঙ্খলের মতো যেন জুড়ে আছে। একটা সিদ্ধান্ত থেকে আরেকটা পরিণতি, আরেকটা পরিণতি থেকে আরেকটা বিস্ফোরণ। আমরা প্রশ্ন করব, অবৈধ নির্মাণ কি ভাঙা দরকার ছিল? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই দরকার ছিল। কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট যে নিয়ম দিয়েছে বুলডোজার চালানোর আগে, সেটা কি মানা হয়েছে? আর যারা বাড়িতে থাকতেন, যাদের মাথার উপর ছাদ ছিল, তাদের কি কোথাও পাঠানো হয়েছে? তাদের কি কোনো পুনর্বাসন দেওয়া হয়েছে? পার্ক সার্কাসে কেন বিশৃঙ্খলা হলো? আর এই পুরো ঘটনার আসল দায়টা ঠিক কার? সবার প্রথমে পুরো ঘটনাটা একবার সাজিয়ে নেওয়া যাক। 13ই মে মঙ্গলবার তপসিয়ার 50/1 জিজে খান রোডের একটি 4তলা বিল্ডিং এর দোতলায় চামড়া কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘটনায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় দুজনের, আশঙ্কাজনক আরো 5 জন। 14ই মে বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে জানান, যে কারখানায় আগুন লেগেছিল সেটি বেআইনি, কারখানাটি ভেঙে ফেলার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী জানান, একদিনের মধ্যেই অবৈধ নির্মাণকে ভেঙে ফেলতে হবে। সেই দিনই বিকেলে বুলডোজার নামলো। 15ই মে বৃহস্পতিবার সরকার জানালো, শুধু তিনজলা নয়, কলকাতার বিভিন্ন এলাকায়, কসবা, ইকবালপুর, মৈমনপুর সহ বিভিন্ন জায়গাতে অবৈধ নির্মাণ চিহ্নিত করে ভাঙার কাজ কিন্তু শুরু হবে। শহর জুড়ে তৈরি হলো চাপা উত্তেজনা। 16ই মে শুক্রবার কলকাতা হাইকোর্ট বাড়ি ভাঙার প্রক্রিয়ার উপরে প্রশ্ন তুলে অন্তর্বর্তী স্থগিতাদেশ কিন্তু জারি করলো। পুলিশ ও পৌরসভাকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হলো। 17ই মে রবিবার পার্ক সার্কাস 7 পয়েন্ট এলাকায় হাজার হাজার মানুষের জমায়েত হলো। পুলিশ লাঠিচার্জ করলো, বিক্ষোভকারীদের একাংশ আবার পাল্টা ইট পাটকেল ছুটতে লাগলো। সংঘর্ষের মধ্যে একটা কেন্দ্রীয় বাহিনীর বাসও ভাঙচুর করা হয়। এই 5টা দিনের গল্প কিন্তু বন্ধুরা একেবারেই আলাদা নয়, প্রতিটা ঘটনা কিন্তু পরের ঘটনার কারণ। আর এই কারণ পরিণতির শৃঙ্খল শুরু হয়েছে একটা সিদ্ধান্ত থেকে, 24 ঘন্টার মধ্যে বুলডোজার। তিনজলার ঘটনাটা ঠিকমতো বোঝা দরকার। মঙ্গলবার বিকেলে ওই বিল্ডিং এ একটি গুদাম ঘরে আগুন লেগে যায়। আগুনে ঝলসে মৃত্যু হয় দুজনের। প্রাথমিক তদন্তে যেটা বেরিয়ে এলো, কারখানার কোনো বিল্ডিং প্ল্যান ছিল না। শুধু তাই নয়, কারখানার মধ্যে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা পর্যন্ত কিন্তু ছিল না বলে তদন্তে উঠে এসছে। এই তথ্যগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রমাণ করে যে এই কারখানাটি চলছিল সম্পূর্ণ বেআইনিভাবে। মালিকের দোষ রয়েছে সেটা কিন্তু একেবারেই পরিষ্কার, একেবারেই স্পষ্ট। অগ্নিকাণ্ড ঘটনার 24 ঘন্টার মধ্যে ওই অবৈধ কারখানার মালিক সহ দুজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, মামলা হয়েছে। এটা কিন্তু সঠিক পদক্ষেপ। কিন্তু এরপরে শুরু হলো সমস্যা। মুখ্যমন্ত্রী বললেন, গতকাল তিনজলা থানায় 2 জন মারা যান এবং 4 জন আহত হন। আজ রিপোর্টে যা পাওয়া গিয়েছে সেটি একটি অশনি সংকেত। কারখানার কোনো বিল্ডিং প্ল্যান নেই, তারপর বুলডোজার নামানোর নির্দেশ। লক্ষ্য করুন, রিপোর্ট পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কিন্তু পুরো শেষ হয়নি। কতটা বৈধ কতটা অবৈধ সে হিসাবও হয়নি। কোন অংশটা ভাঙতে হবে কোন অংশটা নয় সেটাও নির্ধারণ হয়নি, তবুও বুলডোজার এলো। এবার বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের সুপ্রিম কোর্ট 2024 সালের নভেম্বরে একটি ঐতিহাসিক রায় দিয়েছে। বিচারপতি বি.আর. গাভাই ও কে.ভি. বিশ্বনাথের ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলেছেন, প্রশাসন বিচারক হতে পারে না। উপযুক্ত নোটিশ ছাড়া কারো সম্পত্তি ভেঙে ফেলার অধিকার প্রশাসনের নেই। সংশ্লিষ্ট পৌরসভা তথা প্রশাসনকে অন্তত 15 দিন আগে নোটিশ দিতে হবে। আবারও বলছি বন্ধুরা, 15 দিন আগে নোটিশ দিতে হবে। তিনজলায় কয়েক ঘন্টার সময় দেওয়া হয়েছিল, 24 ঘন্টারও কম সময়। সারা ভারতে এই নির্দেশ লাগু হবে বলে সাফ জানিয়ে দেন বিচারপতি গাভাই। শীর্ষ আদালতের নির্দেশ অমান্য হলে সেই ব্যক্তি বা প্রশাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এর মানেটা কি? মানেটা হলো, তিনজলায় যদি 15 দিনের নোটিশ না দিয়ে বাড়ি ভাঙা হয়ে থাকে, তাহলে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন, আদালত অবমাননার ঘটনা। মামলাকারীর আইনজীবী আদালতে দাবি করেছেন, কোনো নোটিশ ছাড়া বেআইনি হলেও বাড়ি ভাঙা যায় না। ওই জমির উপর যে বৈধ বাড়ি ছিল তার প্রমাণ হিসেবে
পুরসভাকে দেওয়া ট্যাক্সের রসিদ, প্রিমিসেস নম্বর সহ সব নথি কিন্তু জমা হয়েছে আদালতে। পুরসভার ট্যাক্সের রসিদ আছে, প্রিমিসেস নম্বর আছে, তাহলে এটা কি সম্পূর্ণ অবৈধ ছিল নাকি আংশিক বৈধ বাড়িতেই অবৈধ কারখানা চলছিল? এই তফাৎটা কিন্তু বিশাল। কিন্তু বুলডোজার সেই তফাৎ বোঝে না। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিলেন তারা অবৈধ নির্মাণের পক্ষে দাঁড়াচ্ছেন না, কিন্তু সেক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়। সেই নিয়ম কি মানা হয়েছিল? হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে মানে উত্তর হলো একেবারেই না, পুরোপুরি মানা হয়নি। তিনজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলো। শুক্রবার দিন সেই শুনানিতে বাড়ি ভাঙার প্রক্রিয়ার উপরে প্রশ্ন তুলে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। আদালত বলল থামো, ওই বাড়িতে পুনরায় ভাঙা বা মেরামত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মামলা পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 22শে জুন। পুলিশ ও পৌরসভাকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশও দিয়েছে হাইকোর্ট। এই স্থগিতাদেশটা বন্ধুরা ঠিক কি প্রমাণ করে? প্রমাণ করে যে যা ঘটেছিল সেটা আইনি প্রক্রিয়ার প্রশ্নে সন্দেহজনক। না হলে আদালত কিন্তু স্থগিতাদেশ একেবারেই দিত না। শুনানির সময় বিচারপতি বলেন সমস্ত জায়গায় যেভাবে অবৈধ নির্মাণ চলছে তাতে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এর একটা বিহিত হওয়া দরকার। বিচারপতি একদিকে অবৈধ নির্মাণের সমস্যা স্বীকার করলো, অন্যদিকে আবার বাড়ি ভাঙার পদ্ধতি নিয়েও প্রশ্ন তুললেন। এই দুটো কিন্তু একেবারে আলাদা বিষয়। কিন্তু এই স্থগিতাদেশ আসার পরেও একটা ক্ষতি তো হয়েই গেছে। আপাতত ওই বাড়ির বাসিন্দাদের কোনো পুনর্বাসন দেওয়া হচ্ছে না, মানে বাড়ি ভেঙেছে, মানুষ রাস্তায়, কিন্তু কোথায় থাকবেন সেই ব্যবস্থা নেই। এই সেগমেন্টে বন্ধুরা একটু থামবেন, একটু ধীরে কথা বলবো আমি, কারণ এখানে শুধু আইন নেই, রাজনীতি নেই, এখানে রয়েছেন মানুষ। আপাতত এই বাড়ির বাসিন্দাদের কোনো পুনর্বাসন দেওয়া হচ্ছে না। এই একটা লাইন বারবার পড়ুন আর বারবার একবার মনে রাখুন। ধরুন একবার সেই পরিবারটার কথা ভাবুন যারা হয়তো দোষী নয়, যারা কলকারখানার মালিক নন, যারা ভাড়াটে হিসেবে থাকতেন বা যারা কারখানার শ্রমিক ছিলেন। তাদের শিশুরা এখন কোথায়? তাদের মায়েরা রাতে কোথায় ঘুমোচ্ছেন? বন্ধুরা, সুপ্রিম কোর্ট কিন্তু এই বিষয়টিও পথ দেখিয়েছেন। উত্তরপ্রদেশে যে 6 জনের বাড়ি রাতারাতি বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছিল, তাদের প্রত্যেককে ঘর তৈরির জন্য 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কিন্তু নির্দেশ দিয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট। কারণটা কি? বিচারপতিরা বলেছিলেন আবেদনকারীদের কারো নতুন করে ঘর তৈরি করার টাকা নেই, সেই জন্য প্রত্যেককেই ক্ষতিপূরণ দিতে হবে। আর ক্ষতিপূরণ দিলে প্রশাসন আইন মেনে কাজ করতে অবশ্যই বাধ্য হবে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। ক্ষতিপূরণের ভয় না থাকলে প্রশাসন যা খুশি তাই করতে পারে, আর ক্ষতিপূরণ দিতে হলে নিয়ম মানতে হবে। তিনজলায় কি নিয়ম মানা হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে ক্ষতিপূরণের দাবি অবশ্যই ওঠা উচিত। এখন আসি গতকালের ঘটনায়। রবিবার পার্ক সার্কাসের 7 পয়েন্ট, কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ মোড়। বহু রাস্তা এসে মিশেছে এখানে। রাজ্য সরকার পরিবর্তনের পর নতুন প্রশাসনের বিভিন্ন বিধিনিষেধ এবং বুলডোজার অভিযান ঘিরেই কিন্তু ক্রমে বাড়ছে অসন্তোষ। স্থানীয় সূত্রে যেটা জানা গেছে, আজান ও নামাজ সংক্রান্ত কিছু প্রশাসনিক কড়াকড়ি এবং এলাকায় উচ্ছেদ অভিযানের সিদ্ধান্তকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই একটা চাপা উত্তেজনা কিন্তু চলছিল। অর্থাৎ বিষয়টা শুধু তিনজলার আগুন নয়, বিষয়টা জমতে থাকা একাধিক অসন্তোষ একসঙ্গে বেশ কয়েকটা বিষয় মানুষকে ক্ষুব্ধ করেছিল। বুলডোজার অভিযান, আজান ও নামাজ নিয়ে প্রশাসনিক কড়াকড়ি, সরকারি বিধিনিষেধ, আর সেই চাপা থেকেই আগুন ফেটে পড়লো। রবিবার পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং এ বিক্ষোভকারীরা জড়ো হলেন এবং রাস্তা অবরোধের চেষ্টা করলেন। পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিক্ষোভকারীদের একাংশই পাল্টা ইট পাটকেল ছুটতেও কিন্তু শুরু করলো। সংঘর্ষের মধ্যে একটি কেন্দ্রীয় বাহিনীর বাস ভাঙচুরের ঘটনাও ঘটে গেল, বাসটির কাঁচও ভেঙে যায়। পুলিশের অন্তত 3 জন কর্মী আহত হন এবং বেশ কয়েকটা গাড়িও ভাঙচুর হয়। ঘটনার জেরে গোটা পার্ক সার্কাস এলাকায় কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়। বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। পরে অতিরিক্ত বাহিনী এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে প্রশাসন। এই ঘটনা গুরুত্বপূর্ণ কারণ এটা বোঝা দরকার কেন মানুষ রাস্তায় নামলেন, কোন জায়গা থেকে এই ক্রোধ তৈরি হলো। পার্ক সার্কাস শুধু একটা ভৌগোলিক স্থান নয়, এই জায়গার একটা ইতিহাস আছে, একটা পরিচয় আছে। এই এলাকা মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বসবাস করেন। এই মানুষগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জায়গাতেই বসবাস করে আসছে। এই শহরকে নিজেদের বলে মানেন। 2020 সালে সিএএ বিরোধী আন্দোলনের সময় পার্ক সার্কাসের ময়দান ছিল বাংলার সব থেকে শান্তিপূর্ণ প্রতিবাদের কেন্দ্র।
যেখানে মায়েরা বসেছিলেন, বৃদ্ধরা বসেছিলেন, তারা দাবি জানিয়েছিলেন আমরাও এ দেশের মানুষ। সেই জায়গায় আজ আবার আগুন জ্বলছে, কিন্তু এবার শান্তিপূর্ণ থাকেনি। কিন্তু কেন থাকেনি? বিরোধী মহলের অভিযোগ, নতুন সরকারের কঠোর প্রশাসনিক অবস্থান সাধারণ মানুষের ক্ষোভকে বাড়িয়ে তুলেছে। মানুষ যখন মনে করে যে তাদের সঙ্গে বিশেষভাবে ব্যবহার করা হচ্ছে, যখন তারা মনে করে বুলডোজার শুধু তাদের এলাকাতেই চলছে, তখন ক্ষোভ তৈরি হয়। আর সেই ক্ষোভ একসময় বিস্ফোরিত হয়। এটা কি সঠিক? পাথর ছোড়া, বাস ভাঙচুর, এটা কি সঠিক? না বন্ধুরা, কোনোভাবেই সঠিক নয়। হিংসা কোনোদিন কোনো সমস্যারই সমাধান হতে পারে না। কিন্তু প্রশ্ন হলো বন্ধুরা, এই হিংসার জন্য শুধু কি পাথর ছোড়া মানুষগুলোই দায়ী, নাকি যে সিদ্ধান্তগুলো তাদের এখানে নিয়ে আসলো সেই সিদ্ধান্তটাও দায়ী? এখানে দুটো আলাদা প্রশ্ন আছে, দুটো একসঙ্গে কিন্তু গুলিয়ে ফেলা উচিত নয়। প্রথম প্রশ্ন, পার্ক সার্কাসের হিংসা কি সঠিক ছিল? না বন্ধুরা, ছিল না। পাথর ছোঁড়া, পুলিশকে আহত করা, সরকারি সম্পত্তি ভাঙচুর করা, এটা কোনোভাবেই কিন্তু সমর্থনযোগ্য নয়। যে বা যারা এই হিংসায় অংশ নিয়েছেন, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। দ্বিতীয় প্রশ্ন, এই হিংসার পেছনে কি কারণ আছে? এই প্রশ্নটা এড়িয়ে গেলে পরের বিস্ফোরণ রোখা যাবে না, পরের বিদ্রোহ রোখা যাবে না। কয়েকদিন ধরে চাপা উত্তেজনা চলছিল। মানুষ মনে করেছিলেন তাদের এলাকায় বুলডোজার চলছে, নামাজ আজান নিয়ে কড়াকড়ি চলছে, সরকার তাদের সঙ্গে বিশেষভাবে আচরণ করছে। এই অনুভূতিটা কতটা সত্য, কতটা রাজনৈতিকভাবে উস্কানিমূলক, সেটা তদন্তের বিষয়। কিন্তু বন্ধুরা, মানুষ যখন মনে করেন যে তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, যখন মনে করেন যে আইন তাদের সুরক্ষা দিচ্ছে না, তখনই তারা রাস্তায় নামে। সুপ্রিম কোর্ট নিজেই বলেছিল এই বিষয়ে প্রশাসনের বিরুদ্ধে মানুষের মনে যে ভয় তৈরি হয়েছে তা দূর করার প্রসঙ্গে সংবিধানের 142 নম্বর ধারার অধীনে এই নির্দেশ জারি করার প্রয়োজনীয়তা আছে। শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট নিজেই বলেছে মানুষের মনে ভয় তৈরি হয়েছে, সেই ভয় দূর করার দায়িত্ব প্রশাসনের। সেই দায়িত্ব কি আদৌ পালন হয়েছে, নাকি উল্টো সেই ভয় আরো বাড়িয়ে দেওয়া হয়েছে? এখন একটা খুবই স্পর্শকাতর প্রশ্ন আছে, বুলডোজার কি সব এলাকাতেই সমানভাবে চলছে, নাকি কিছু নির্দিষ্ট এলাকাতে বেশি চলছে? সরকার জানিয়েছে শুধু তিনজলা নয়, কলকাতার বিভিন্ন এলাকায়, কসবা, ইকবালপুর, মইনুনপুর, অন্যান্য জায়গায়ও অবৈধ নির্মাণ চিহ্নিত করে ভাঙার কাজ আগামী দিনে শুরু হবে। এই নামগুলো একবার লক্ষ্য করুন, তিনজলা, কসবা, মইনুনপুর, ইকবালপুর, এগুলোতে মূলত কোন সম্প্রদায়ের মানুষ বাস করে? এটা যদি সত্যিই শুধু অবৈধ নির্মাণ বিরোধী অভিযান হয়, তাহলে বাগবাজার, শ্যামবাজার, ভবানীপুর, ঢাকুরিয়া এই এলাকাতেও কি সমানভাবে অভিযান চলবে? সেখানেও কি অবৈধ নির্মাণ নেই? এই প্রশ্নটা তোলা মানে সাম্প্রদায়িকতা নয়, এই প্রশ্নটা তোলা অবশ্যই জরুরি। কারণ আইন যদি সবার জন্য সমান না হয়, তাহলে সেটা আর আইন নয়, সেটা হাতিয়ার হয়ে দাঁড়ায়। ভারতীয় আইন নির্দোষ কারো উপর কারোর ওপর শাস্তি খাড়া নামানোর ঘোর বিরোধী। আর বুলডোজার দিয়ে অভিযুক্তের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়ে তার পরিবারকে রাতারাতি রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে, এটাও নিন্দনীয়, সে ব্যক্তি যে ধর্মেরই হোক না কেন। কিন্তু বন্ধুরা, যখন এই নিন্দনীয় কাজটি একটি বিশেষ সম্প্রদায়ের এলাকায় বারবার হয়, তখন মানুষের মনে প্রশ্ন ওঠে, সেই প্রশ্ন থেকে ক্ষোভ ওঠে, সেই ক্ষোভ থেকে পাক সার্কাসের মতো বিস্ফোরণ হয়। সরকার বলছে তিনজলার মৃত্যু একটা ট্র্যাজেডি, এই ট্র্যাজেডির পর কঠোর ব্যবস্থা নেওয়া দরকার ছিল। অবৈধ কারখানা, অবৈধ নির্মাণ, এগুলো বন্ধ হওয়া দরকার। মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করবে রাজ্য সরকার। এই যুক্তিতে অবশ্যই সত্য আছে, মানুষ মারা গেছে, দোষীদের শাস্তি হওয়া উচিত। অন্যদিকে প্রশাসনের দাবি আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পার্ক সার্কাসের ঘটনার পর কলকাতার বিভিন্ন সংবেদনশীল এলাকাতেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু বন্ধুরা, সরকারি অবস্থানেও একটা বড় ফাঁকি রয়েছে। কিন্তু সরকারি এই অবস্থানে একটা ফাঁকিও রয়েছে। সরকার যা করেছে সেটা হলো ঠিক কাজটা ভুল পদ্ধতিতে করেছে, অর্থাৎ অবৈধ নির্মাণ বন্ধ করার জন্য নিয়ম না মেনে ভেঙে দেওয়া হয়েছে। ফলে ঠিক উদ্দেশ্যটাও ভুল হয়ে যাচ্ছে। যদি নিয়ম মেনে 15 দিনের নোটিশ দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করে বাড়ি ভাঙা হতো, তাহলে হয়তো এই বিস্ফোরণটা দেখা যেত না। কিন্তু দ্রুততার রাজনীতি, বুলডোজারের ছবি তুলে টেলিভিশনে দেখানোর রাজনীতি, সেটা পরিস্থিতিটাকে আরো জটিল করেছে। এরপরে আমি যেটা বলতে যাচ্ছি সেটা একটু বিস্তারিত বলবো এবং আপনাদেরকে মন দিয়ে শোনার অনুরোধ থাকলো। সুপ্রিম কোর্ট বুলডোজার নিয়ে ঠিক কি বলেছেন? সুপ্রিম কোর্ট বলেছে আইনের শাসনে বুলডোজার দিয়ে ন্যায় বিচার গ্রহণযোগ্য নয়। প্রশাসন এই ধরনের সিদ্ধান্ত একেবারেই নিতে পারে না।
সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে অবৈধ নির্মাণ ভাঙা যেতেই পারে, কিন্তু সেক্ষেত্রে সরকারকে কিছু কিছু বিষয় মেনে চলতে হয়। যেমন প্রথমে নোটিশ দিতে হয়, নোটিশের উত্তর দেওয়ার জন্য সময় দিতে হয়, ভাঙার প্রশ্ন আসবে তারপরই। শুধু তাই নয় বন্ধুরা, বিচারপতি আরো বললেন একজনের অপরাধের শাস্তি পরিবারের সবাইকে দেওয়া যায় না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, অপরাধীদেরও সাংবিধানিক অধিকার থাকে। কে দোষী আর কে দোষী নন সেটা বিচারের দায়িত্ব শুধুমাত্র বিচারকের, অন্য কেউ সেটা একদম ঠিক করতে পারে না। এ কথাগুলো ভারতীয় সংবিধানের মূল ভিত্তি, আর এই ভিত্তিটিকেই বুলডোজার রাজনীতি বারবার প্রশ্নবিদ্ধ করছে। ভারতের সুপ্রিম কোর্ট এক রায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে শুধু কারোর বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলেই তার বাড়ি বা সম্পত্তি ভেঙে ফেলার কোনো সুযোগ নেই। কিন্তু বন্ধুরা, গত 10 বছরে বারে বারে আদালতের নির্দেশ এড়ানো বা লঙ্ঘনের সাক্ষী হয়েছে দেশ। তিনজলার ঘটনা কি সেই তালিকায় যুক্ত হচ্ছে? হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে, উত্তর আসবে 22শে জুন। এবার সবচেয়ে কঠিন প্রশ্নটাই যাই। তিনজলার এই কারখানা বছরের পর বছর ধরে চলছিল, কোনো বিল্ডিং প্ল্যান নেই, আগুন নেভানোর ব্যবস্থা নেই, তবুও চলছিল। এবার যে প্রশ্নটা আছে সেটা হলো কিভাবে চলছিল? একটাই উত্তর, রাজনৈতিক মদদ ছিল, স্থানীয় প্রশাসনের চোখ বন্ধ ছিল, হয়তো টাকা চলেছে, হয়তো নেতার সুপারিশ ছিল। সুপ্রিম কোর্টে একটি মামলায় বিচারপতি জে.বি. পারদিওয়ালা জিজ্ঞেস করেছিলেন, আপনি বলছেন এটা অনুমোদিত, আপনি 1960 সাল থেকে কিভাবে করেছেন, গত 50 বছর ধরে কি করেছেন? এই প্রশ্নটা তিনজলার ক্ষেত্রেও কিন্তু সমানভাবে প্রযোজ্য। ওই কারখানা এতদিন ধরে চলল কিভাবে? আগের সরকারের আমলে কে অনুমতি দিয়েছিল? কোন স্থানীয় নেতার মদত ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজলে দেখা যাবে শুধু কারখানার মালিক নন, এই ব্যবসায় আরো অনেকে জড়িত, যারা বছরের পর বছর ধরে সুবিধা নিয়েছে। কিন্তু বুলডোজার শুধু একটা বাড়ি ভাঙে, সেই ব্যবস্থাটা কিন্তু ভাঙতে পারে না। মালিক গ্রেপ্তার হলো, কিন্তু স্থানীয় নেতা মদত দিয়েছিল। কিন্তু যে স্থানীয় নেতা মদত দিয়েছিল, যে পুরসভার কর্মী বছরের পর বছর চোখ বন্ধ রেখেছিল, তারা কি ধরা পড়েছে? একদমই ধরা পড়েনি, কারণ বুলডোজার সেখানে যায় না। এই প্রশ্নটা রাজনৈতিকভাবে সততার সাথে উত্তর দেওয়া দরকার। তৃণমূলের আমলে কি অবৈধ নির্মাণ ছিল না? প্রচুর ছিল বন্ধুরা। কলকাতা শহরে যত অবৈধ কারখানা, অবৈধ বাড়ি তৈরি হয়েছে, তার সিংহভাগই তৃণমূলের 2 দশকের আমলেই হয়েছে। স্থানীয় নেতাদের মদত ছাড়া কিন্তু এটা সম্ভব ছিল না। তৃণমূলের ব্যর্থতা, তারা অবৈধ নির্মাণকে প্রশ্রয় দিয়েছে, তারা নিয়মের তোয়াক্কা করেনি, আর সেই নিয়মহীন ব্যবস্থার পরে তিনজলায় 2 জনের মৃত্যু হয়েছে। বিজেপির সমস্যা এখন এই অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে তারা নিজেরাই নিয়ম মানছে না, সুপ্রিম কোর্টের গাইডলাইন বারবার লঙ্ঘন হচ্ছে, পুনর্বাসনের ব্যবস্থা নেই, আর নির্দিষ্ট এলাকা দেখে অভিযান চালানো হচ্ছে, যা সাম্প্রদায়িক বৈষম্যের অভিযোগ বারবার তুলছে। একটা ব্যর্থতা তৈরি করেছে বিপজ্জনক পরিবেশ, আর সেই পরিবেশে 2 জন মানুষ মারা গেছেন। আরেকটা ব্যর্থতা তৈরি করেছে সামাজিক বিভাজন, আর সেই বিভাজন পার্ক সার্কাসে রক্ত পড়ছে। জনগণের দায়িত্ব উভয়কেই প্রশ্ন করা। এখন একটা কাল্পনিক প্রশ্ন, কিন্তু খুবই জরুরি, যদি সরকার নিয়ম মেনে চলতো, তাহলে কি পার্ক সার্কাসের এই বিস্ফোরক ঘটনাটা কি হতো? ধরুন তিনজলায় যা ঘটেছিল সেটাই ঘটতো, মানুষ মারা গেছেন, সরকার ব্যবস্থা নিল, কিন্তু পদ্ধতিটা ছিল এরকম। প্রথমত, অবৈধ কারখানার মালিককে গ্রেপ্তার হলো, ঠিক হয়েছে। দ্বিতীয়ত, তদন্ত হলো, কোন বাড়ির কোন অংশ কতটা অবৈধ সেটা নির্ধারিত হলো। তৃতীয়ত, 15 দিনের নোটিশ দেওয়া হলো, যাদের বাড়ি ভাঙা হবে তারা জানলেন, আদালতে যাওয়ার সুযোগ পেলেন। চতুর্থত, যাদের পুনর্বাসন দরকার তাদের জন্য বিকল্প আশ্রয়ের ব্যবস্থা হলো। পঞ্চমত, শুধু সত্যিকারের অবৈধ অংশটুকুই ভাঙা হলো। এই পদ্ধতিতে কি পার্ক সার্কাসের বিস্ফোরণ হতো? নিশ্চয়ই হতো না, কারণ মানুষ দেখতো প্রশাসন নিয়ম মানছে, নির্দিষ্ট সম্প্রদায়কে আর টার্গেট করা হচ্ছে না, সবার ক্ষেত্রেই এক নিয়ম প্রযোজ্য। কিন্তু সেটা করা হয়নি, হয়েছে উল্টোটা। আর তার পরিণতিতে গতকাল পার্ক সার্কাসে এই ভয়াবহ ঘটনা ঘটলো। কলকাতা সবসময় একটা বিশেষ শহর হয়ে থেকেছে। এই শহরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সব সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বেঁচেছে, ঝগড়াও হয়েছে, আবার মিলও হয়েছে, কিন্তু একটা সহবাসস্থানের সংস্কৃতি ছিল। সেই সংস্কৃতিটা কি এখন বিপদে? পার্ক সার্কাসের ঘটনা দেখাচ্ছে বিভাজনের রেখা তৈরি হচ্ছে, মানুষ ভাগ হয়ে যাচ্ছে। একদিকে যারা বলছেন বুলডোজার ঠিক হয়েছে, অবৈধ নির্মাণ ভাঙা দরকার, অন্যদিকে যারা বলছেন বুলডোজার শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। এই দুটো দলের মধ্যে কিন্তু কথোপকথন হচ্ছে না।
শুধুই দুদিক থেকে ক্ষোভ বাড়ছে। এই বিভাজনের মধ্যে রাজনীতি সুবিধা নেয়, কিন্তু সাধারণ মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হয়। কলকাতাকে রক্ষা করতে হলে এই বিভাজন ঠেকাতে হবে, আর সেই ঠেকানোর পথ শুধু একটাই, আইনের সমান প্রয়োগ সবার জন্য, সব এলাকায়। এই অনুষ্ঠানের শেষে আমরা তিনটি দাবি অবশ্যই রাখতে চাই। প্রথম দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হবে, কমপক্ষে 15 দিন আগে নোটিশ দিতে হবে। এই সময়সীমার মধ্যে অভিযুক্ত ব্যক্তি চাইলে পাল্টা মামলা করতে পারবেন। এটা আইন, এটা সংবিধানের নির্দেশ। এটা না মানলে যে কর্মকর্তা বুলডোজার চালাবেন তিনি আদালত অবমাননায় দোষী হবেন। দ্বিতীয় দাবি, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আপাতত ওই বাড়ির বাসিন্দাদের কোনো পুনর্বাসন দেওয়া হচ্ছে না, এটা মানবাধিকার লঙ্ঘন। নির্দোষ পরিবারকে রাস্তায় বসিয়ে রাখা কোনো সভ্য প্রশাসনের কাজ একেবারে নয়। তৃতীয় দাবি, সব এলাকায় সমানভাবে আইন প্রয়োগ করতে হবে। শুধু মৈমনপুর, তিনজলা, কসবায় নয়, বাগবাজার, শ্যামবাজার, ভবানীপুরেও যদি অবৈধ নির্মাণ থাকে সেখানেও যাও, নইলে এটা আইনের শাসন নয়, সাম্প্রদায়িক টার্গেটিং হবে। এই তিনটা দাবি কি সত্যি অযৌক্তিক? না বন্ধুরা, এগুলো সংবিধানের কথা, সুপ্রিম কোর্টের কথা। 5টা দিনে 5টা ঘটনা, একটা আগুন, একটা বুলডোজার, একটা স্থগিতাদেশ, একটা রাস্তার বিক্ষোভ, একটা রক্তপাত। এই 5টা ঘটনা কেউই পরিকল্পনা করেনি, প্রতিটি ঘটনার পরের ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। পার্ক সার্কাসে যে হিংসা হয়েছে সেই হিংসা অবশ্যই নিন্দনীয়, কিন্তু কয়েকদিন ধরে চাপা উত্তেজনা চলছিল। সেই উত্তেজনার কারণ যদি না বোঝা যায় তাহলে পরের বিস্ফোরণটাও কিন্তু ঠেকানো যাবে না। আমরা কোন পথে যেতে চাই? বুলডোজারের পথ যেখানে দ্রুত, নাটকীয় কিন্তু নিয়মহীন, নাকি সংবিধানের পথে যেখানে ধীর কিন্তু ন্যায্য? বাড়ি থাকা প্রত্যেকের মৌলিক অধিকার, আর কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। এই দুটো কথা মনে রাখুন। এই শহরকে, এই রাজ্যকে রক্তাক্ত নয়, আলোকিত করতে চাই আমরা। এটাই ছিল আজকের অনুষ্ঠানের মূল কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।